আমরা প্রথমে দেখে নিচ্ছি যে আজকে আমরা যে ত্রিমিতিক গাণিতিক সমস্যাটির সমাধান করব সেই গাণিতিক সমস্যাটা কি, আর গাণিতিক সমস্যাটি আমরা সমাধান শুরু করব। তারপর আমরা যে কাজটা করব যে যখন যে ধারণা বা যে ফরম্যাট বা যে অনুসিদ্ধান্তটি ব্যবহার করতে হবে সেটা আমরা পাশাপাশি আলোচনা করব এবং সেটা সাথে সাথে আমরা ব্যবহার করব। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি আজকে আমাদের ত্রিমিতিক গাণিতিক সমস্যাটা কি। আজকে আমাদের ত্রিমিতিক যে গাণিতিক সমস্যাটি সেটা হচ্ছে এমন দেওয়া আছে যে প্রমাণ করো যে, অর্থাৎ এটা একটি প্রমাণের অঙ্ক। cos 4π/7 ইন্টু cos 8π/7 প্লাস cos 2π/7 ইন্টু cos 8π/7 প্লাস cos 2π/7 ইন্টু cos 4π/7 ইকুয়াল হচ্ছে -1। আমাদের এই প্রমাণ করতে হবে যে -1 প্রমাণ করতে হবে। এখন কথা হচ্ছে যে এটা আমরা কিভাবে শুরু করতে পারি। যেহেতু এটা একটি প্রমাণের অঙ্ক, আমরা স্বাভাবিকভাবে যেটা করব আর কি, বাম পক্ষ থেকে শুরু করব। সুতরাং আমরা বাম পক্ষ থেকে সমাধানটা শুরু করি। তাহলে হচ্ছে সমাধান, আমরা বাম পক্ষটা লিখে দিচ্ছি। লেফট সাইড ইকুয়াল হচ্ছে cos 4π/7 ইন্টু cos 8π/7 প্লাস cos 2π/7 ইন্টু cos 8π/7 প্লাস cos 2π/7 ইন্টু cos 4π/7। এখন কথা হলো যে এর আমরা কিভাবে আগাবো আর কি, মানে এই সমাধানটা আমরা কিভাবে সামনের দিকে নিয়ে যাব। এখন আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে cos 4π/7 ইন্টু cos 8π/7, অর্থাৎ আমরা যদি একটু ভাবি তাহলে মনে আমরা একটা বিষয় ধরতে পারবো বা বুঝতে পারবো যে এই যে আমাদের যে বাম পক্ষটি যে প্রতিটি পদ, এখানে পদ আছে দেখা যাচ্ছে তিনটা, এই তিনটা পদের এই ফরম্যাটটা মোটামুটি কিন্তু একটাই। এই যে cos প্রতি ক্ষেত্রে দুটো করে, মানে cos অনুপাত গুণ আকারে আছে, যেহেতু এখানে কোনটা ভিন্ন এখানে কোনটা ভিন্ন। এটা দেখে আমাদের একটি অতি চেনা বা অতি ব্যবহৃত একটি অনুসিদ্ধান্তর কথা মনে পড়ে যাচ্ছে, বা আমরা মিল খুঁজে পাচ্ছি। মনে পড়ে যাচ্ছে মানে হচ্ছে কিনা আমরা মিল দেখতে পাচ্ছি। এখন সেই অনুসিদ্ধান্তটি কি? সেই অনুসিদ্ধান্তটি হচ্ছে 2 cos A ইন্টু cos B। এই অনুসিদ্ধান্তের সাথে মিল পাওয়া যাচ্ছে, যদিও এখানে 2 নাই, 2 এখানে গুণ অবস্থায় নাই, কিন্তু এই cos A ইন্টু cos B এই ফরম্যাটের সাথে কিন্তু প্রতিটি পদ আমরা মিল পাচ্ছি। তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে 2 cos A ইন্টু cos B সমান কি হতে পারে, আর আমরা কিভাবে এই 2 cos A ইন্টু cos B এই ফরম্যাটটি এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, তা 2 cos A ইন্টু cos B সমান হয় cos A প্লাস B প্লাস cos A মাইনাস B। এখন কথা হচ্ছে আমরা যদি 2 cos A ইন্টু cos B এই ফরম্যাটটি এখানে ব্যবহার করতে চাই বা এই অনুসিদ্ধান্তই ব্যবহার করতে চাই, তা এখানে আমাদের 2 অনুপস্থিত আছে। সুতরাং আমরা যে কাজটা এখন করব, এটা এই অনুসিদ্ধান্তটি ব্যবহার উপযোগী এটাকে এই ফরম্যাটটি এখানে নিয়ে আসার চেষ্টা করব। তা সেটা কি হবে? সেটা তেমন কিছুই না, এখানে যে আমরা হাফ নিলাম, হাফ দিয়ে যদি গুণ করি তখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, হাফ দিয়ে গুণ করলে এখানে অবশ্যই একটা 2 লিখতে হচ্ছে, কারণ আমরা মানের পরিবর্তন করব না, আমরা ফরম্যাটটা নিয়ে আসবো কিন্তু মানের পরিবর্তন না করে। তা সুতরাং হাফ ইন্টু 2 অর্থাৎ 1 হলো, অর্থাৎ আমরা কিন্তু মানের পরিবর্তন করলাম না। এই ক্ষেত্রে যেটা হবে যে 2 cos 4π/7 ইন্টু cos 8π/7 প্লাস হচ্ছে 2 cos 2π/7 ইন্টু cos 8π/7, আর এখানে হচ্ছে প্লাস 2 cos 2π/7 ইন্টু cos 4π/7। আমাদের কিন্তু প্রতি ক্ষেত্রে 2 cos A ইন্টু cos B এই ফরম্যাটটি চলে আসছে। এখন যেহেতু আমরা 2 cos A ইন্টু cos B ফরম্যাটটি পেয়ে গেছি,
সুতরাং আমরা এই যে অনুসিদ্ধান্তটি cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি এটা এখন আমরা অনায়াসে এখানে ব্যবহার করতে পারি। আচ্ছা, হাফ এখানে আমরা করতেছি cos a প্লাস শুধু আমরা লিখতে পারবো 8 পাই প্লাস 4 পাই, সরি এভাবে না, a মানে এখানে হচ্ছে 8 পাই বাই 7 আর b মানে হচ্ছে 4 পাই বাই 7, এই হচ্ছে cos a প্লাস আর প্লাস cos a মাইনাস b, তা cos a তাহলে 8 পাই বাই 7 মাইনাস 4 পাই বাই 7, তা সুতরাং আমরা এই যে 2 cos a ইনটু cos b এই ফর্মেট এখানে ব্যবহার করলাম cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা হলো প্রথম পদের ক্ষেত্রে। তা সুতরাং এখন তো বোঝাই গেল যে দ্বিতীয় পদে ঠিক একই কাজই করব, তৃতীয় পদেও ঠিক কিন্তু একই কাজটি আমরা করব, অর্থাৎ একই কাজই কয়েকবার করব। সুতরাং এখানে আমরা লিখব এখন cos, এখানে হচ্ছে a মানে ধরে নিচ্ছি 8 পাই বাই 7 a প্লাস b, তাহলে 2 পাই বাই 7 a প্লাস b, এর দ্বিতীয় পদের জন্য করতেছি cos a প্লাস b আর হচ্ছে প্লাস cos a মাইনাস b, অর্থাৎ 8 পাই বাই 7 মাইনাস 2 পাই বাই 7 প্লাস, আর এখানেও কি হবে 2 cos a ইনটু cos b, সুতরাং এক্ষেত্রে হচ্ছে cos 4 পাই বাই 7 প্লাস 2 পাই বাই 7 আর হচ্ছে প্লাস হচ্ছে cos 4 পাই বাই 7 মাইনাস 2 পাই বাই 7, অর্থাৎ আমরা এই যেখানে যে তিনটি পদ ছিল তিনটি পদের ক্ষেত্রে আমরা 2 cos a ইনটু cos b এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম, যেটা কিনা হয় cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত হলো। এখন যে কাজটা আমরা করব, খুব বেশি জটিল কিছু করব না, আমরা জাস্ট এই ক্যালকুলেশনটা করব। এই যে ব্র্যাকেটের ভিতরে আছে cos a প্লাস b, এখানে আমরা ভগ্নাংশের যোগ অর্থাৎ ক্ষেত্র বিশেষে ভগ্নাংশের যোগ আর ক্ষেত্র বিশেষে হলো ভগ্নাংশের বিয়োগ, এই কাজটা করব। আর আমরা জানি যে ভগ্নাংশের যোগ বা বিয়োগে কি করতে হয়, ভগ্নাংশের যোগ বা বিয়োগে প্রথমে হরগুলো লসাগু করতে হয় এই কাজ, আর হচ্ছে তারপর হচ্ছে পর্যায়ক্রমিকভাবে যে কাজটা করতে হয়, অর্থাৎ আমরা এখন করব ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। তা হচ্ছে cos, এখানে লসাগু কত হবে 7 হবে, যেহেতু ভগ্নাংশ দুটির হর এবং লসাগু একই তাহলে আমাদের জটিলতা নেই, অর্থাৎ এখানে হবে 8 পাই প্লাস 4 পাই, তাহলে 8 পাই প্লাস 4 পাই প্লাস, আর দ্বিতীয় পদটির ক্ষেত্রে হচ্ছে কি, দ্বিতীয় পদের ক্ষেত্রে লসাগু 7ই হচ্ছে আর এখানে হবে 8 পাই মাইনাস 4 পাই। তৃতীয় পদ এখন তো মনে বিষয়টা বুঝতে পারা যাচ্ছে যে একই কাজ আমরা কিন্তু বারবার করতেছি, একই কাজ, আর এখানে খেয়াল করে দেখা যাচ্ছে যে প্রতি ক্ষেত্রে হর হচ্ছে একই, অর্থাৎ সেটা 7, তো 7 এখানে হচ্ছে 8 পাই প্লাস 2 পাই প্লাস আমাদের প্রথম তিনটি পদ হয়ে গেল, প্রথম তিনটি পদ। এখন হচ্ছে চতুর্থ নম্বর পদ cos 7 8 পাই মাইনাস 2 পাই প্লাস, এটা হচ্ছে cos, এটা হচ্ছে এটা লসাগু 7ই হচ্ছে 4 পাই প্লাস 2 পাই প্লাস cos, এখানেও লসাগু কিন্তু 7, এখানে হবে 4 পাই মাইনাস 2 পাই, অর্থাৎ আমরা প্রতি ক্ষেত্রে কি করলাম, এই ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ এটা আমরা করলাম। তারপরে হচ্ছে যেটা হাফ, এখন এখানে হবে cos 12 পাই বাই 7, এখন জাস্ট খালি আমরা হিসাব করব, এখানে যোগ, তাহলে 8 আর 4 যোগ করলে হবে 12, আর এখানে 8 থেকে 4 বিয়োগ করলে 4, অর্থাৎ cos 4 পাই বাই 7 প্লাস cos 10 পাই বাই 7 প্লাস হচ্ছে cos
6π/7 প্লাস হচ্ছে cos 6π/7 প্লাস cos 2π/7। আমরা প্রতি ক্ষেত্রে হিসাবটা করে ফেললাম। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা জানি যে cos 2π - θ = cos θ হয়, এটা কিন্তু আমরা জানি। এখন আমরা এই ফরম্যাটের মতো করে এই যে প্রথম পদটাকে নিয়ে আসার চেষ্টা করব। এই প্রথম পদটাকে কি করব, এই যে cos 2π - θ এই ফরম্যাটে আনার চেষ্টা করব। এখন কথা হচ্ছে সেটা আমরা কিভাবে করব। এখন কথাটা কি হচ্ছে যে এই ফরম্যাটে আমরা আনবো কেমন করে, এই যে cos 12π/7। আচ্ছা, এখন বিষয়টা আমরা একটু দেখি। cos 12π/7 এটাকে আমরা cos 2π - θ এই ফরম্যাটে নিয়ে আসবো। আর এই ফরম্যাটে নিয়ে আসলে এটা সমান লেখা যায় cos θ, তখন আমরা এই ধারণাটা বা ফরম্যাটটি ব্যবহার করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে এটা তো 7 আর এখানে আছে 12। এখন 7 এর এমন একটা গুণিতক নির্ণয় বা বের করব আমরা, যেটা কিনা 12 এর কাছাকাছি। কি করব, 7 এর এমন একটা গুণনীয়ক আমরা নির্ধারণ বা নির্ণয় করব যেটা কিনা 12 এর কাছাকাছি। এখন কথা হচ্ছে গুণিতক কিভাবে নির্ণয় করা যেতে পারে। আমরা পর্যায়ক্রমিকভাবে 1 2 3 দিয়ে যদি গুণ করি 7 কে, সেহেতু আমরা পরপর 7 এর গুণিতক পেয়ে যাব। অর্থাৎ 7 কে 1 দিয়ে গুণ করলে হয় 7, 2 দিয়ে গুণ করলে হয় 14, 3 দিয়ে গুণ করলে 21। এখন আমরা যদি খেয়াল করি যে 7, 14, 21 এই যে গুণিতকগুলো পাচ্ছি, কোনটি 12 এর কাছাকাছি। আমরা খেয়াল করলে বুঝতে পারবো 12 এর কাছাকাছি হচ্ছে 14। সুতরাং 7 দুগুণে হলো 14, 14ই হচ্ছে এমন একটা গুণিতক 7 এর যেটা কিনা 12 এর কাছাকাছি। এখন আমরা যে কাজটা করব, এই 14π লিখলাম, এখানে 7 থাকলো, 14π। এখন একটা বিষয় আমরা যদি খেয়াল করি, এখানে আছে 12π, এখানে আছে 14π, এখানে কিন্তু মান বেড়ে গেছে। এখন আমরা যদি পূর্বের মানে নিয়ে আসতে চাই তাহলে -2π করতে হবে। এখন আমরা খেয়াল করি এই 12π থাকলো, আর আমরা কিন্তু একটা ফরম্যাটের দিকে আগালাম, একটু অ্যাডভান্স হলাম। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে হর ঠিক রেখে লবকে আলাদা করে ফেলবো। এই কেন, আমরা যদি এখানে ভগ্নাংশের বিয়োগ করি তাহলে পূর্বের যে অবস্থাটি সেটাই আমরা ফেরত পাবো, অর্থাৎ এই দুটির মধ্যে মানে কোনো পরিবর্তন নেই। তারপর 7 দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে হবে 2π - 2π/7। 7 দুগুণ 14, 14 কে 7 দিয়ে ভাগ করলে 2 হয়, তা 2π - 2π/7। আমাদের কিন্তু এই ফর্মেটটি চলে আসলো, cos 2π - θ = cos θ, এই ফর্মেটটি পেয়ে গেছি। সুতরাং আমরা যেহেতু এখানে 2π - θ ফর্মেটটি পেয়ে গেছি, এখান থেকে কিন্তু আমরা একটা এই যে cos 12π/7 এটা একটা সরল একটা রূপ পাবো। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে cos 2π/7। কি পাবো, cos 2π/7। আর এই ধারণাটা কিন্তু এখানে আমরা ব্যবহার এখন করতে পারবো, এবং ব্যবহারটা আমরা কিভাবে করব বা এই সিদ্ধান্তগুলো কিভাবে দাঁড় করাবো বা গাণিতিক ক্যালকুলেশনটা কিভাবে করব বা কিভাবে ভাববো, এর জন্য আমরা এটা প্রতিটি ধাপ আলাদা আলাদাভাবে আমরা একটু বোঝার চেষ্টা করলাম। আর এখন এটা আমরা এখানে প্রয়োগ করব। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে cos 2π - π/7। আচ্ছা, এখানে কি আছে, cos পরেরটা আছে 4π/7, এটা যা আছে তাই থাকলো। এই যে 10π/7 cos, এখানেও আমরা ওই ফর্মেটটা নিয়ে আসবো, 2π - θ, cos 2π - θ = cos θ, এই ফর্মেটটা এখানে আনার চেষ্টা করব। আচ্ছা, এখানেও ঠিক তাই, 7 আমরা 14 দিয়ে মিলাই, 7 গুণিতক, তা 14π - 4π বাই হচ্ছে 7 = cos
14π/7 মাইনাস 4π/7 সমান সমান হচ্ছে cos 2π মাইনাস 4π/7 সমান সমান cos 4π/7। আমরা এই একই ধারণা আমরা পূর্বের যে এই যে cos 12π/7 এর ক্ষেত্রে যে ধারণাটি ব্যবহার করলাম, ঠিক একই ধারণা ব্যবহার করে কিন্তু আমরা কি পেলাম, cos 10π/7 থেকে পেলাম cos 4π/7। সুতরাং এটা আমরা এখন ব্যবহার করতে পারি। আর ব্যবহারটা আমরা কিভাবে করলাম বা ধারণাটা কিভাবে দাঁড় করালাম তারই এখানে একটা গাণিতিক ব্যাখ্যা আমরা কিন্তু দেখলাম। আচ্ছা, এখন আমরা এটা ব্যবহার করব। তাহলে হচ্ছে cos 2π মাইনাস 4π/7। আর এখানে একটা বিষয় খেয়াল করি, cos 6π/7 প্লাস cos 6π/7 অর্থাৎ এখানে 2 cos 6π/7 আছে আর শেষ পদটি আছে cos 2π/7। আর এখানে কি হবে, এখানে হবে হচ্ছে cos π/7, দ্বিতীয় পদটা হবে cos 4π/7, তৃতীয় পদটা কি হবে cos 4π/7, আর তারপরের পদটা হবে 2 cos 6π/7 প্লাস হচ্ছে cos 2π/7। এখন আমরা যে কাজটা করব, এখানে সদিশ যে পদগুলো আছে সেগুলো যোগ করব। অর্থাৎ cos π/7 এখানে একটা আছে, আর আমরা খেয়াল করি এখানে cos 2π/7 হবে। এখানে একটা বিষয় আমরা cos এখানে কি হবে 2π/7, এখানে 2 লিখতে ভুল হয়ে গেছিল, এখানে একটা 2 হবে। অর্থাৎ এখানে cos 2π/7, এখানেও কিন্তু cos আছে 2π/7, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে কি 2 cos 2π/7 প্লাস এখানে আছে cos 4π/7, এখানে আছে cos 4π/7, সুতরাং হবে 2 cos 4π/7। আর এখানে তো 2 cos 6π/7 হয়ে গেল। আমরা এখানে কি করলাম, যেগুলো সদিশ পদ ছিল সেগুলো আমরা যোগ করলাম। এরপরে যে কাজটা করব, 1/2 দিয়ে আমরা প্রতিটি পদকে গুণ করব। 1/2 দিয়ে প্রতিটি পদকে গুণ করব। এখানে একটি খেয়াল করে, এখানে 2 আছে, তাই 1/2 দিয়ে 2 কে গুণ করলে 1 হচ্ছে। অর্থাৎ প্রথম পদে যদি আমরা গুণ করি আমরা পাচ্ছি cos 2π/7। দ্বিতীয় পদে একই ঘটনা, 1/2 কে 2 দিয়ে গুণ করলে 1 হচ্ছে। সুতরাং এখানে হচ্ছে cos 4π/7। তৃতীয় পদটি ঠিক একই অবস্থা, এখানে হচ্ছে cos 6π/7। আমরা মোটামুটি একটি সরল অবস্থায় চলে আসলাম। আচ্ছা, এখন আমরা কি করতে পারি, যে অবস্থা আমাদের আসছে এখান থেকে আমরা এমন কিছু করতে হবে যাতে আরেকটি ধারণা বা আরেকটি ফরম্যাট আমরা ব্যবহার করতে পারি। এই জন্য আমরা যে কাজটি করব, 1/2 sin π/7 দিয়ে কি করব, প্রতিটি পদকে গুণ করব। 1/2 sin π/7। আচ্ছা, এখন এটা দিয়ে যদি গুণ করা হবে, কিন্তু আমরা চাইলাম আর কোন একটি সংখ্যা বা রাশিকে অন্য একটি সংখ্যা বা রাশি দ্বারা গুণ করলাম গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে, এটা কি করা যায়? না, এটা করা যায় না। যেমন এখানে দেখালো আমরা 14 আছে, 14 কে দেখালো আমরা 1/2 দ্বারা গুণ করলাম। এখন 14 কে যদি 1/2 দ্বারা আমরা গুণ করি, সেহেতু কিন্তু 14 অবস্থায় থাকবে না, অর্থাৎ মানের পরিবর্তন করবে, অর্থাৎ 7 হয়ে যাবে। সুতরাং 14 কে যদি 1/2 দ্বারা গুণ করি, মানের পরিবর্তনটা না করতে চাই, তাহলে লিখতে হবে 28, অর্থাৎ 28 কে 1/2 দ্বারা গুণ করা যা 14 লেখা কিন্তু তাই। অর্থাৎ আমরা
গাণিতিক ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা এই ধরনের কাজ করতে পারি, কিন্তু অবশ্যই মানের পরিবর্তন করা যাবে না, এটা কিন্তু খেয়াল রাখতেই হবে। আমরা 14 সমান সমান লিখে 1/2 ইন্টু 14 লিখে ফেললাম, না, এটা চলবে না, কেননা ওখানে মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। কিন্তু 14 সমান 1/2 ইন্টু 28 এটা লেখা যাবে, কেননা এখানে যদি আমরা 28 বা 28কে 1/2 দ্বারা গুণ করি আমরা কিন্তু 40 বা 14ই পাবো। এই ধারণাটাই আমরা এখানে ব্যবহার করব একটি ফরম্যাট দাঁড় করানোর সুবিধার্থে। আচ্ছা, যেহেতু গুণ করলাম তাহলে এখানে আমরা এখন কি লিখতে পারি, এখানে লিখতে পারবো হচ্ছে 2, এখানে 2 আছে এই জন্য 2 গুণ নিলাম, 2 cos 2π/7 ইন্টু হবে sin π/7। আমরা কি করলাম, এখানে এই যে sin π/7 নিলাম, অর্থাৎ এখানে 2 ইন্টু sin π/7 নিলাম, আর এখানে গুণ করলাম 1/2 ইন্টু sin π/7, অর্থাৎ কি হলো, এটা দ্বারা যদি আমরা ভাগ করি হয়ে যাচ্ছে 1, অর্থাৎ আমরা কিন্তু এক্সট্রা কোনো কাজ করলাম না, আবার আমরা ফরম্যাটটাও পেয়ে গেলাম যে এর পরবর্তীতে আমরা যে কাজটা করব আর কি। আচ্ছা, আর দ্বিতীয় পদের ক্ষেত্রে ঠিক তাই হবে, 2 cos 4π/7 ইন্টু sin π/7। আর তৃতীয় পদের ক্ষেত্রেও ঠিক তাই হবে, 2 cos 6π/7 ইন্টু sin π/7। আমরা যদি এখন একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা সুন্দর একটা ফরম্যাট চলে আসছে, আমাদের পরিচিত এবং বহুল ব্যবহৃত বলা যেতে পারে একটা ফরম্যাট বা একটা অনুসিদ্ধান্ত আমরা এখানে পেয়ে গেছি। আচ্ছা, সেটা কি আমরা খেয়াল করি, 2 cos, এখানে আবার sin আসছে, তাহলে বিষয়টা কি এমন হচ্ছে না যে 2 cos a ইন্টু sin b, 2 cos a ইন্টু sin b, এই অনুসিদ্ধান্তের সাথে কিন্তু আমরা এখানে মিল পাচ্ছি, এবং প্রতিটি পদের এখানে কিন্তু 3টি পদ আছে, 3টি পদের প্রতিটি পদের সাথে কিন্তু আমরা ওই অনুসিদ্ধান্তটির মিল পাচ্ছি। সেটা কি আমরা একটু দেখি, 2 cos a ইন্টু sin b, তা 2 cos a ইন্টু sin b সমান কি হয়, এটা হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই হচ্ছে আমাদের একটি অনুসিদ্ধান্ত। 2 cos a ইন্টু sin b হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। এখন এই অনুসিদ্ধান্তটি কিন্তু আমরা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আচ্ছা, যদি আমরা করি আমাদের ক্যালকুলেশন অবস্থাটা কি দাঁড়ায়, আচ্ছা আমরা করে দেখি, ইকুয়াল 1/2 sin π/7, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে কি আছে sin a প্লাস b, সুতরাং এখানে আমরা লিখবো হচ্ছে sin a, এখানে a মানে আমরা কি ধরবো 2π/7, তাহলে 2π/7 a প্লাস b, আর b আমরা ধরতেছি π/7 মাইনাস sin হচ্ছে a মাইনাস b, সুতরাং এখানে হবে 2π/7 মাইনাস π/7। আমরা প্রথম পদটি অর্থাৎ 2 cos 2π/7 ইন্টু sin π/7, এই যে এখানে আমরা কি করলাম 2 cos a ইন্টু sin b এর অনুসিদ্ধান্তটি ব্যবহার করে পেলাম sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b, এই ধারণাটি, অর্থাৎ কি না হলো 2π/7 প্লাস π/7 মাইনাস sin 2π/7 মাইনাস π/7। আচ্ছা, এখন দ্বিতীয় পদের ক্ষেত্রেও এই ধারণাটি ব্যবহার করব, তখন কি হবে sin, এখানে a হচ্ছে 4π/7, b হচ্ছে π/7, সুতরাং হবে sin 4π/7 প্লাস π/7 মাইনাস sin 4π/7 মাইনাস π/7, এটা হলো দ্বিতীয় পদের ক্ষেত্রে। আর তৃতীয় পদের ক্ষেত্রে দেখি, এখানে আমরা a মতো করে পাচ্ছি 6π/7, এটাকে আমরা a ধরে নিচ্ছি, আর π/7 কে ধরে নিচ্ছি b, সুতরাং এই ক্ষেত্রে আমাদের sin a প্লাস b হচ্ছে কি 6π/7 প্লাস π/7 মাইনাস
সাইন 6π/7 মাইনাস π/7। আচ্ছা, আমরা এই তিনটি পদের ক্ষেত্রে কি ব্যবহার করলাম? 2 cos A * sin B এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, হিসাবটা করে ফেলবো। এখানে আমরা কি করব? হিসাবটা করে ফেলবো। অর্থাৎ এই যে এই ক্ষেত্রে করব ভগ্নাংশের যোগ, এই ক্ষেত্রে করব ভগ্নাংশের বিয়োগ। এখন ধারাবাহিকভাবে বা পর্যায়ক্রমিকভাবে এই ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ এই কাজটা আমরা এখন করব। এখানে 1/2 sin π/7 হয়ে গেল। আচ্ছা, প্রথম পদের ক্ষেত্রে কি হবে? সাইন, এখানে যদি আমরা ভগ্নাংশের যোগ করব, সুতরাং আমরা এখানে যেটা করব, এই ভগ্নাংশ দুটি হরের লসাগু করব। এখানে হর কি আছে? 7, এখানেও 7, সুতরাং হর যেহেতু প্রতি ক্ষেত্রে 7, সুতরাং আমাদের লসাগু হচ্ছে 7। আর সুতরাং যেহেতু হরও 7, লসাগু 7, তাহলে আমাদের জটিলতা খুব একটা থাকলো না। আমরা এখানে লিখব 2π + π মাইনাস। আচ্ছা, এখানে অবশ্য প্রতি ক্ষেত্রে খেয়াল যদি করি, প্রতি ক্ষেত্রে কিন্তু ভগ্নাংশের হরগুলো হচ্ছে 7। প্রতি ক্ষেত্রে ভগ্নাংশের হর 7, অর্থাৎ লসাগু প্রতি ক্ষেত্রে 7ই হচ্ছে। তাহলে সাইন আমাদের 7 হচ্ছে লসাগু, 2π - π প্লাস তৃতীয় পদের ক্ষেত্রে যেটা হবে সাইন লসাগু তো 7, 4π + π, 4π + π, তারপরে হচ্ছে এটা মাইনাস হবে, মাইনাস এখানে হবে সাইন 7, এটা হচ্ছে 4π - π প্লাস সাইন, এটা হচ্ছে 6π + π/7 মাইনাস সাইন 6π - π/7। আমরা কি করলাম? প্রতি ক্ষেত্রে এই যে ভগ্নাংশের যোগ অথবা বিয়োগ, প্রতি ক্ষেত্রে ভগ্নাংশের, এই ক্ষেত্রে আমরা যোগ, এই ক্ষেত্রে বিয়োগ, এই কাজটা করে ফেললাম। এখন আমরা জাস্ট কি করব? স্বাভাবিকভাবে যে ক্যালকুলেশন বা হিসাবটা করে ফেলব। তারপরে দেখব যে আমাদের গাণিতিক সমস্যার যে সমাধানের কোন ধাপ বা কি রকম ফরম্যাটে আমরা যেতে পারি বা নিয়ে আসতে পারি। আচ্ছা, তাহলে প্রথম পদ কি হলো? সাইন 3π/7 মাইনাস সাইন π/7। আমরা কি করতেছি? এই যে 2π + π, 3π, এটা হচ্ছে 7, 2π - π 7। আচ্ছা, এখানে হলো 4π + π, তাহলে হচ্ছে সাইন 5π/7 মাইনাস সাইন, এখানে কি আছে? 4π - π/7, অর্থাৎ সাইন 3π/7 প্লাস সাইন, এক্ষেত্রে হবে 7π/7 মাইনাস সাইন 5π/7। আমরা হিসাবটা করে ফেললাম। আচ্ছা, এখন একটা বিষয় আমরা খেয়াল করি, এখানে কি আছে? সাইন 3π/7, আর এখানে আছে মাইনাস সাইন 3π/7। সুতরাং এটা কি হয়ে গেল? এটা শূন্য হয়ে গেল, শূন্য হয়ে গেল। এটা প্লাস, এটা মাইনাস, সুতরাং এটা হলো শূন্য। আর এখানে মাইনাস সাইন π/7, আচ্ছা মাইনাস সাইন π/7, আর এটা না, এখানে মাইনাস সাইন π/7 নাই, তা সুতরাং এটা থাকবে, এটা শূন্য হলো না। তাহলে আমরা এখানে লিখব 1/2 সাইন π/7, এখানে আমাদের থাকলো হচ্ছে মাইনাস সাইন π/7। তারপর আমরা একটা বিষয় খেয়াল করি, সাইন 5π/7
আর এখানেও আছে মাইনাস সাইন 5π/7। আমরা একটু খেয়াল করি, মিলে গেছে কিন্তু। প্লাস সাইন 5π/7 মাইনাস সাইন 5π/7, তাহলে এটাও কিন্তু কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। তারপরে যেটা থাকলো প্লাস সাইন 7π/7, অর্থাৎ প্লাস সাইন 7π/7। আমরা এখানে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে দেখলাম যে 1 2 3 4 এই 4টি পদ মিলে আমাদের রেজাল্ট আসলো 0। আর বাকি যে দুটি পদ মাইনাস সাইন π/7 আমরা লিখলাম, আর আরেকটি পদ থাকলো প্লাস সাইন 7π/7, এটা আমরা এখানে লিখে ফেললাম। এখন এখানে 7π/7 আছে, তাহলে আমার 7 কে 7 দিয়ে ভাগ করলে কি হবে, 1 হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের এখানে থাকবে 2 সাইন π/7 মাইনাস সাইন π/7 প্লাস সাইন পাই। সাইন পাই অর্থাৎ সাইন 180 ডিগ্রি। আমরা জানি সাইন পাই বা সাইন 180 ডিগ্রির মান হচ্ছে 0। এটা কিন্তু আমরা জানি যে সাইন পাই অথবা সাইন 180 ডিগ্রি মান 0। সুতরাং এই মানটা হয়ে যাবে কি, 0। আচ্ছা, এটা যদি 0 হয়ে যায় আমাদের থাকবে কি 1/2 সাইন π/7 ইন্টু মাইনাস সাইন π/7। যেহেতু সাইন পাই সমান সমান 0, তার মানে 0 হয়ে গেল। এখন আমরা দেখি এই যে সাইন π/7, এখানে আছে সাইন π/7, অর্থাৎ সাইন π/7 কে যদি আমরা সাইন π/7 দ্বারা ভাগ করি আমাদের কি আসবে, আসবে হচ্ছে 1। আর এখানে মাইনাস আছে, তার শূন্য আসবে -1। তা সেই ক্ষেত্রে এটা সমান আমরা লিখতে পারবো -1/2। আমাদের শেষ পর্যন্ত কি আসলো, -1/2। আর আমরা খেয়াল করি, হ্যাঁ আমাদের 1 কিন্তু তাই করতে হতো যে -1/2। আমাদের কিন্তু আমাদের যে ক্যালকুলেশনে চলে আসলো, আমরা কিন্তু শেষ পর্যন্ত নিয়ে আসতে পারলাম -1/2, অর্থাৎ এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। আশা করি আজকের এই যে গাণিতিক যে ক্যালকুলেশনটা আমরা করলাম বা ত্রিমিতিক সমাধানটি করলাম, এটা অবশ্যই তোমরা সবাই বুঝতে পারছো। যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে তোমরা এটা জানাতে পারো, তাহলে এটা একটা রিভিশন ক্লাস নেওয়া যেতে পারে। তাহলে আজ এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।